গত পর্বে আমরা জেনেছি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অনিরুদ্ধর স্ত্রী। এই পর্বে আমরা জানব শ্রীহরির চণ্ডীমণ্ডপ পাকা করবার প্রস্তাবে গ্রামের মানুষের কী প্রতিক্রিয়া। আকাশের ভোরের আলো ভালো করিয়া তখনও ফোটে না। দেবু বিছানা ছাড়িয়া ওঠে। শৈশব হইতেই তাহার এই অভ্যাস। একা দেবুর নয়, পল্লীর অধিকাংশ লোকই দিন শুরু হইবার পূর্ব হইতেই দৈনন্দিন জীবনযাত্রা আরম্ভ করে। মেয়েরা উঠিয়া দুয়ারে জল দেয়, ঘর দুয়ার পরিষ্কার করে, নিকায়। পুরুষেরা গরু বাছুরকে খাইতে দেয়। ইহা ছাড়াও যাহার বাড়িতে যখন ধান ভানার কাজ থাকে তখন তাহার বাড়িতে জীবনের সারা জাগিয়া ওঠে রাত্রির শেষ প্রহর হইতে। রাত্রির নিস্তব্ধ শেষ প্রহরে ঢেঁকির শব্দ ওঠে দুম 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 করিয়া একটি নির্দিষ্ট তালে। মৃদু কথাবার্তার সাড়া পাওয়া যায়। কেরোসিনের ডিবের আলোর আভাস জাগে। পল্লীর এই সময়, এই নূতন ধানের সময় অনেক বাড়ি হইতেই ঢেঁকির সাড়া ওঠেই। আজ কোনো বাড়িতেই সাড়া ওঠে নাই। ইতুলক্ষ্মীর পর্ব। শস্যের উপর ঢেঁকির আঘাত দিতে নাই। আজ সঞ্চয়ের দিন। বিলুকে দেবু বলিল, দেখো আজ বাইরের উঠানটাও নিকুতে হবে। গোমস্তা এসেছে। এখন কিছুদিন বাড়িতেই পাঠশালা বসবে। গোমস্তা আসিয়াছে। চণ্ডীমণ্ডপে এখন গোমস্তার কাছারি বসিবে। গ্রাম্য দেবত্ব সম্পত্তির সেবায়েত হিসেবে চণ্ডীমণ্ডপের মালিক জমিদার। তবে সাধারণের ব্যবহার্য স্থান, সাধারণের ব্যবহারের অধিকার আছে। সেই অধিকারে গ্রামের লোক ব্যবহার করে। সেই দায়িত্বে চণ্ডীমণ্ডপটি রক্ষণাবেক্ষণও তাহারাই করে। চাঁদা করিয়া খড় তুলিয়া তাহারাই ছাওয়ায়। প্রয়োজন হইলে ভাঙা ফুটো তাহারাই মেরামত করায়। এমনকি চণ্ডীমণ্ডপটি তাহারাই একদা নিজেরা চাঁদা তুলিয়া সৃষ্টি করিয়াছিল। সে অনেক পূর্বের কথা। তখনকার জমিদার মালিক হিসাবে তাহাতে সম্মতি দিয়েছিলেন মাত্র। তাহার অধিক দিয়াছিলেন গোটা 2 তাল গাছ, চাল কাঠের জন্য। চণ্ডীমণ্ডপে প্রণাম করিয়া দেবু মাঠের দিকে বাহির হইয়া গেল। গ্রামের প্রবীণারা তখন বাবা শিব ও মা কালীর দুয়ারে জল ছিটাইয়া প্রণাম করিতেছে। জলে জলে দেবতার ঘরের চৌকাঠের নিচে কাঠ একেবারে পচিয়া খসিয়া গিয়াছে। কপাটের নিচের খানিকটাও ক্ষয়িষ্ণু হইয়াছে। এবার মেরামত না করাইলে পূজার সময় ভোগের সামগ্রীর গন্ধে বিড়াল তো ঢুকিবেই, কুকুর প্রবেশ করিলেও আশ্চর্য হইবার কিছু থাকিবে না। খোঁড়া পুরোহিত বলে, এত করে জল দিও না মা সকল, জল একটুকুন কম করেই দিও। তোমাদেরই পরলোকের পথে কাদা হবে, পেছল হবে, তাতেই বলছি। শেষে রথের চাকা গেড়ে গিয়ে আর উঠবে না। মোড়ল পেশে মুখের মতো জবাব দেয়, বলে, রথের ঘোড়া তো আর তোমার ওই ঠেঙে বেতো ঘোড়া নয় ঠাকুর, তার লেগে আর তোমাকে ভাবতে হবে না। পুরোহিত হাসিয়া বলে, আমার ঘোড়া সেই রথের ঘোড়ারই বাচ্চা মোড়ল পিসি। আমার ঘোড়া তো 3টে ঠ্যাং, ওর মা বাবার মাত্র 2টো। শোনো নাই, ডান ঠ্যাংটা লটর পটর, বাঁ ঠ্যাংটা খোঁড়া, বাবা বদ্রীনাথের ঘোড়া। জগন ডাক্তার বলে আরও কর্কশ কঠোর কথা, বলে, কেউ চোর, কেউ ছ্যাঁচড়া, কেউ ছেনাল, হিংসুটে বদমাস কুঁদুলি তো সবাই সকালে আসেন সব পুণ্যি করতে। নিয়ম করে দাও, দেবতার দোরে জল দিতে হলে সবাইকে রোজ একটি করে পয়সা দিতে হবে। দেখবে একজনাও আর আসবে না। দেখো না, পুকুরের জল সব ঘরা ঘরা আনছে আর ঢালছে। দেবু কোনো কথাই বলে না। জগনের কথা অবশ্য মিথ্যা নয়। যে অপবাদ সে দেয় তাহা অনেকাংশেই সত্য। কিন্তু নিত্য নিয়মিত প্রথম প্রভাতে দেবু যখন ইহাদের দেখে তখন ওই পরিচয়গুলির কোনো চিহ্নই তাহাদের চোখে মুখে ভাবে ভঙ্গিতে সে দেখিতে পায় না। সম্পূর্ণ স্বতন্ত্র একদল মানুষকে সে দেখে। তখন ইহারা প্রত্যেকেই যেন এক এক কল্পলোকের যাত্রী। ইহারা যদি সদা সর্বদা এমনই মানুষ থাকিত। কিন্তু এই চণ্ডীমণ্ডপ হইতে বাহির হইয়া বাড়িতে পা দিতে না দিতেই প্রতিটি জনই আবার নিজ মূর্তি ধারণ করে। কেহ আপনার দুঃখ কষ্টের জন্য ভগবানকে শতমুখে গালি পারে। কেহ হয়তো ঘাট হইতে অন্যের বাসন তুলিয়া লয়। কেহ হয়তো রাস্তায় প্রতীক্ষা করে পাইকারের অর্থাৎ গরু বাছুরের দালালের, বুড়ো গাইটাকে বেচিয়া দেবে। দালালেরা বুড়ো গাই লইয়া কি করে সে সকলেই জানে। কিন্তু কয়েকটা টাকার লোভ ও সম্বরণ করা তখন ইহাদের সাধ্যের অতীত। মানুষেরা আশ্চর্য, মানুষেরা বিচিত্র। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দেবু চণ্ডীমণ্ডপ হইতে নামিয়া আসিল। কৃষানেরা মাঠে চলিয়াছে। বাউরি, ডোম, মুচি প্রভৃতি শ্রমিক চাষির দল। পরনে খাটো কাপড়, মাথায় গামছাখানা পাগড়ি করিয়া বাঁধা।
তাহার সঙ্গে একখানা পরনের কাপড়ি, গায়ে র্যাপারের মতো জড়াইয়া হুঁকা টানিতে টানিতে চলিয়াছে। অন্য হাতে কাস্তে, ধান কাটার পালা এখন। গ্রামের চাষি গৃহস্থেরাও অধিকাংশই নিজ হাতে কৃষাণদের সঙ্গেই চাষ করে, তাহারাও কাস্তে হাতে চলিয়াছে। খাটে খাটায় দুনো পায়, অর্থাৎ চাষে যাহারা নিজেরাও সঙ্গে খাটিয়া চাষি মজুরদের খাটায়, তাহাদের চাষে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। এই প্রবাদ বাক্যটা ইহারা আজও মানিয়া চলে। এই গ্রামে কেবল 2-4 জন নিজেরা চাষে খাটে না। হরেন্দ্র ঘোষাল ব্রাহ্মণ, জগন ঘোষ একে কায়স্থ, তাই আবার ডাক্তার। দেবু ঘোষ পাঠশালার পণ্ডিত। শ্রীহরি সম্প্রতি কুলীন সদ্গোপ এবং বহু ধন সম্পত্তির মালিক। এই কয়জনই চাষে খাটে না। সতীশ বাউরি তাহাদের সম্প্রদায়ের মধ্যে মাতব্বর গোছের লোক। লোকটির নিজের হাল গরু আছে, জমি অবশ্য তাহার নিজের নয়, পরের জমি ভাগে চাষ করে। বেশ বিজ্ঞ ধরনের কথা কয়। দেবুকে দেখিয়া হেঁট হইয়া সে প্রণাম করিল, বলিল, পেনাম হ পণ্ডিত মশায়। সঙ্গে সঙ্গে দলের সকলেই প্রণাম করিল। দেবু প্রতি নমস্কার করিয়া বলিল, মাঠে যাচ্ছ? আজ্ঞে হ্যাঁ। সতীশ নিজের সঙ্গীদের বলিল, পণ্ডিত মশাইয়ের মতো মানুষটি আর দেখলাম না। পেনাম করলে অনেক মণ্ডল মশাইরা তো রা পর্যন্ত কাড়ে না, পণ্ডিত মশাই কিন্তু কপালে হাতটি ঠেকাবেই। কখনো তুই তুকারি শুনলাম না উহার মুখে। দেবু কথা বলিল না, দ্রুতপদে আগাইয়া যাইবার চেষ্টা করিল। কিন্তু সতীশ বলিল, হ্যাঁ গো পণ্ডিত মশাই, এ কি হবে বলেন দেখি। কিসের, কি হলো তোমাদের? আগে একা আমাদের লয়, গোটা গায়ের নোকেরই বটে। এই সেটেলমেন্টারের কথা বলছি। 7 দিন পরেই বলছে আরম্ভ হবে। দিন রাত হাজির থাকতে হবে, নোয়ার শেকল টেনে মাপ হবে। তাহলে ধান কাটাই বা কী করে হয়? আর পাকা ধানের ওপর শেকল টানলে ধানই বা থাকে কি করে? গোমস্তা কি বললেন? পালি বা কি বলল? আগে ঘোষ মশাই বলুন। ঘোষ মশাই? আগে উনি এখন ছিহরি ঘোষ মশাই গো। ঘোষ বলতে হুকুম হয়েছে। জমিদারের কাগজপত্রে মায় আদালতে পর্যন্ত ঘোষ লিয়েছেন পাল কাটিয়ে। তাই নাকি? ওরা কি বললেন? কাল তো তোমরা গিয়েছিলে সব। আগে ডাক হয়েছিল, গিয়েছিলাম। তা ওরা বললেন দিন রাত খেটে ধান কেটে ফেলো সব 7 দিনের মধ্যে। তাই কি হয় গো? আপনি বলেন কেন পণ্ডিত মশাই? দেবু চুপ করিয়া রহিল, কোনো উত্তর দিল না। কাল সমস্ত রাত্রি সে এই কথাটাই ভাবিয়াছে, কিন্তু কোনো উপায়ই স্থির করিতে পারে নাই। সতীশ বলিল, কোথা থেকে এলাম তো দেখি, ডাক্তারবাবু পাড়ায় এসেছেন, বলছেন টিপছাপ দিতে হবে, দরখাস্ত পাঠাবেন। তা হ্যাঁ মশাই, দরখাস্তে কি হবে গো? এই তো ঘর পোড়ার লেগে দরখাস্ত করলাম, কি হলো? তাছাড়া দরখাস্ত করলে সেটেলমেন্টের হাকিম যদি রেগে যায়। বাংলাদেশে ইংরাজি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় কোনো জরিপ বন্দি হয় নাই। তখনকার দিনে সীমানা শহরদ্দ লইয়া দাঙ্গা হাঙ্গামা, মামলা মকদ্দমার আর অন্ত ছিল না। 1840 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট হইতে 35 বৎসর ধরিয়া জরিপ করিয়া মাত্র গ্রামগুলির সীমানা নির্ধারিত হইয়াছিল। 1875 খ্রিস্টাব্দে জরিপ আইন পাশ হইবার পর বাংলাদেশে নূতন জরিপের এক পরিকল্পনা হয়। প্রতিটি টুকরা জমি তাহার বিবরণ এবং তাহার সত্ত্ব স্বামিত্ব নির্ধারণ করিবার জন্যই এই জরিপের আয়োজন। 1926 খ্রিস্টাব্দে তাহার জের এই গ্রামাঞ্চলে আসিয়া পড়িয়াছে। গ্রাম্য লোকগুলি বিভীষিকায় একেবারে ত্রস্ত হইয়া উঠিয়াছে। জরিপের সময় এতটুকু ত্রুটিতে হাকিম নাকি বেত লাগায়, হাতকড়ি দিয়া জেলে পাঠাইয়া দেয়। এই ধরনের নানা গুজবে অঞ্চলটা উত্তপ্ত হইয়া উঠিয়াছে। আরও আছে, জরিপের পর প্রজাদের জরিপের খরচের অংশ দিতে হইবে, না দিলে অস্থাবর ক্রোক হইবে, সম্পত্তি বাজেয়াপ্ত হইবে। তাহার পর জমিদার দাবি করিবে খাজনা বৃদ্ধি। প্রতি টাকায় 4 আনা 8 আনা, এমনকি টাকায় টাকা পর্যন্ত বৃদ্ধিও হইতে পারে। হাইকোর্টের নাকি নজির আছে। নাখরাজ বাজেয়াপ্ত হইয়া যাইবে, বজায় থাকিলে সেস লাগিবে। সে সেসের পরিমাণ নাকি খাজনারই সমান, কম নয়। এমনি আরও অনেক কিছু হইবে। ফিরিবার পথে দেবু দেখিল জন কয়েক মাতব্বর ইতিমধ্যেই চণ্ডীমণ্ডপে সমবেত হইয়াছে। সকলে তাহারই প্রতীক্ষা করিতেছিল। দেবু চণ্ডীমণ্ডপে উঠিয়া আসিল। হরিশ প্রশ্ন করিল,
হয়েছে? রাত্রে তাহার একখানা দরখাস্ত লিখিয়া রাখিবার কথা ছিল, কিন্তু দেবুর দরখাস্ত লেখা হইয়া ওঠে নাই। দরখাস্তে তাহার আস্থা নাই। দরখাস্তের প্রসঙ্গে মনে পড়িয়া গিয়াছিল কয়েকটি তিক্ত ঘটনার স্মৃতি। নিজে সে এককালে কয়েকবার দরখাস্ত করিয়াছিল। সেই দরখাস্তের ফলের কথা মনে পড়িয়া গিয়াছিল। তখন বাপের মৃত্যুর পর সদ্য সে স্কুল ছাড়িয়া নিজের হাতেই চাষ করিত। সেদিন মাঠে এসে হাল চালাইতেছিল। খাঁকি পোশাক পরা টুপি মাথায় পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মাঠের পথে যাইতে যাইতে তাহাকে ডাকিয়া বলিয়াছিল, এই শোন। দেবু এই অভদ্র জনচিত সম্ভাষণে অসন্তুষ্ট হইয়াই উত্তর দেয় নাই। এই উল্লুক! দেবু এবারও উত্তর দেয় নাই। দেবুর সেই প্রথম দরখাস্ত করিয়াছিল পুলিশ সাহেবের কাছে। তদন্ত হইল মাস কয়েক পর। তদন্তে আসিলেন ইন্সপেক্টর। দেবুর অভিযোগ শুনিয়া তিনি মিষ্ট কথায় ব্যাপারটা মিটাইয়া দিলেন। বলিলেন, দেখো বাপু, জমাদার বাবু তোমার বাপের বয়সী। তুই বললেও তোমার রাগ করা উচিত নয়। উল্লুক বলাটা অন্যায় হয়েছে যদি উনি বলে থাকেন। দেবু বলিল, উনি বলেছেন। বুঝলাম, কিন্তু সাক্ষীকে বলো। সাক্ষী ছিল না। ইন্সপেক্টর বলিলেন, যাক, তুমি বাড়ি যাও, কিছু মনে করো না। দেবুর ক্ষোভ কিন্তু মেটে না। দ্বিতীয় দরখাস্তের অভিজ্ঞতা বিচিত্র। জমিদার বৈশাখ মাসে খাস পুকুর হইতে মাছ ধরিবার ব্যবস্থা করিয়াছিল। সেইটি একমাত্র পানীয় জলের পুকুর। জল অল্পই ছিল। সেই জল আরও খানিকটা বাহির করিয়া দিয়া মাছ ধরিবার কথা হইল। গ্রামের লোক শিহরিয়া উঠিল, বলিল, ওইটুকু জল কেটে বের করে দিলে থাকবে কতটুকু? তার উপর মাছ ধরলে যে কাদা ছাড়া কিছু থাকবে না, আমরা খাবো কি? গোমস্তা বলিল, জমিদারের বাড়িতে কাজ, তিনিই বা মাছ কোথায় পাবেন বলো? প্রজারা খোদ জমিদারের কাছে গেল। জমিদার বলিলেন, তোমরা মাছ দাও, নয় মাছের দাম দাও। তরুণ দেবু এক দরখাস্ত করিল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে, কিন্তু কিছুই হইল না। জমিদারের চাপরাশিরা শোভাযাত্রা করিয়া আসিয়া মাছ ধরাইয়া পুকুরটাকে পঙ্কপল্ললে পরিণত করিয়া দিয়া গেল। দেবুর ক্ষোভের আর সীমা রহিল না। হঠাৎ 7 দিন পর অকস্মাৎ দারোগা, কনস্টেবল, চৌকিদারের আগমনে গ্রামখানা ত্রস্ত হইয়া উঠিল। তাহাদের সঙ্গে একজন সাহেবী পোশাক পরা অল্পবয়সী ভদ্রলোক। দারোগা আসিয়া দেবুকে ডাকিল, বলিল, ম্যাজিস্ট্রেট সাহেব বাহাদুর ডাকছেন তোমাকে। দেবু অবাক হইয়া গেল। সাহেব নিজে আসিয়াছেন, কিন্তু এখন আসিয়া ফল কি? সাহেবকে সে নমস্কার করিয়া দাঁড়াইল। সাহেব প্রতি নমস্কার করিলেন। সে আরও আশ্চর্য হইয়া গেল সাহেবের কথায়। আপনি দেবনাথ ঘোষ? আজ্ঞে হ্যাঁ। দারোগা বলিল, আজ্ঞে হ্যাঁ হুজুর বলতে হয়। সাহেব বলিলেন, থাক। তারপর সমস্ত শুনিলেন। পুকুর নিজে দেখিলেন। পুকুরের পাড়ে দাঁড়াইয়া জলের অবস্থা দেখিয়া তিনি স্তম্ভিত হইয়া গেলেন। দেবুর আজও মনে আছে ভদ্রলোকের চোখ হইতে কয়েক ফোঁটা জল ঝরিয়া পড়িয়াছিল। রুমালে চোখ মুছিয়া সাহেব বলিলেন, তাই তো দেবুবাবু, এসে তো কিছু করতে পারলাম না আমি। দেবু বলিল, আমি দরখাস্ত করেছিলাম 5 দিন আগে হুজুর। ডাকে যেতে 1 দিন লেগেছে। দরখাস্ত যথানিয়মে পেশ হতেও কোনো কারণে দেরি হয়েছে। সে কারণ আমি এনকোয়ারি করব। তারপর সাহেব কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, দেবনাথবাবু এসব ক্ষেত্রে দরখাস্ত করবেন না, নিজে যাবেন, একেবারে আমাদের কাছে সরাসরি গিয়ে জানাবেন। দরখাস্ত শব্দটা উচ্চারণ করিতে করিতে তিনি হাসিয়াছিলেন। সাহেব গ্রামের জন্য একটা ইদারা মঞ্জুর করিয়া দিয়াছিলেন, কিন্তু তাহাও শেষ পর্যন্ত হয় নাই। কারণ সাহেব এ জেলা হইতে চলিয়া যাওয়ার সুযোগে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট কঙ্কনার বাবু সেটা অন্য গ্রামে মঞ্জুর করিয়া দিয়াছে। এই গ্রামের মেম্বার হিসেবে শ্রীহরিও তাহাতে সম্মতি ভোট দিয়াছে। দেবনাথ জমিদারের মাছ ধরবার জন্য দরখাস্ত করিয়াছিল। সাজাটা তাহারই জন্য গোটা গ্রামের লোক ভোগ করিল। দরখাস্ত, একটা গল্প তাহার মনে পড়ে। কোন রাজার বাড়িতে আগুন লাগিয়াছিল। রাজা ছিলেন দার্জিলিংয়ে। আগুন নিভাইবার হাঁড়ি বালতি কিনিবার জন্য বরাদ্দ না থাকায় রাজার নিকট টেলিগ্রাম করা হইল। হুকুম টেলিগ্রামে আসিল 24 ঘণ্টার পর। ততক্ষণে সব কিছুকে ভস্মসাৎ করিয়া আগুন আপনা আপনি নিভিয়া গিয়াছে। দরখাস্তের কথায় ওই গল্প তাহার মনে পড়ে। মুখে তিক্ত হাসি ফুটিয়া ওঠে। সঙ্গে সঙ্গে মনে পড়ে সেই সাহেবকে, মিস্টার এস.কে. হাজরা, ICS। দেবু তাহাকে শ্রদ্ধা করে। দেবু উত্তর দিল,
না হরিশ কাকা, লেখা হয় নাই। লেখা হয় নাই শুনিয়া হরিশ, ভবেশ প্রভৃতি প্রবীণগণ সকলেই অসন্তুষ্ট হইল। হরিশ বলিল, তুমি বললে লিখে রাখবে, ভার নিলে, জল খাওয়ার পর গায়ের লোক সব আসবে, দস্তখত করবে, এখন বলছো হয় নাই, এই কীরকম কথা হে? পারবে না বললে ডাক্তারে লিখে রাখতো। ভবেশ বলিল, এই কথা, স্পষ্ট কথার কষ্ট নাই, বললেই তো অন্য ব্যবস্থা হতো। দেবু হাসিল, বলিল, দরখাস্ত না হয় আমি এখনই লিখে দিচ্ছি ভবেশ দাদা, কিন্তু দরখাস্ত করে হবে কি বলতে পারো? সকলেই চুপ করিয়া রহিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হরিশ বলিল, তাহলে কি করব বলো? কিছু করতে তো হবে। এমন করে ধরো, আপনাকেই বা বেবত দিই কি বলে? এক কাজ করবেন? কি বলো? 5খানা গাঁয়ের লোক ডাকুন, তারপর চলুন সকলে মিলে সদরে ম্যাজিস্ট্রেটের কাছে। তাতে ফল হবে বলছো? দরখাস্তের চেয়ে বেশি হবে নিশ্চয়। সকলে আপনাদের মধ্যে আবার গুঞ্জন শুরু করিল। পাঠশালার ছেলেরা ইতিমধ্যে চণ্ডীমণ্ডপেই আসিয়া উপস্থিত হইয়াছিল। দেবু তাহাদের বলিল, এইখানেই এসেছ সব? আচ্ছা, আজ এইখানে ওই পাশে বসে সব পড়তে আরম্ভ করো। কালকে যে পদ্যের মানে লিখে দিয়েছিলাম সবাই লিখেছ তো? খাতা আনো, সব রাখো এখানে। হরিশ ডাকল, দেবু। বলুন। তবে না হয় তাই চলো, নাকি গো, তোমাদের মত কি? হরিশ জিজ্ঞাসু নেত্রে সকলের দিকে চাহিল। ভবেশ উৎসাহিত হইয়া উঠিয়া বলিল, হরির নাম নিয়ে তাই চলো সব, ধরে তো আর খেয়ে ফেলবে না সাহেব, আমি রাজি। বলো হে সব, বলো, আপন আপন কথা বলো সব। মনে মনে সকলেই একটা উত্তেজনার উচ্ছ্বাস অনুভব করিল। হরেন ঘোষাল সর্বাপেক্ষা বেশি উত্তেজিত হইয়াছিল। সে সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইয়া বুকে হাত রাখিয়া বলিল, আই অ্যাম রেডি, এসপার কি ওসপার, যা হয় হয়ে যাক। ব্যাস তাই চলো, কাল সকালেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একটা সমবেত সম্মতি প্রায় ঐক্যতানের মতো ধ্বনিত হইল। কিন্তু ভবেশের একটা কথা মনে পড়িয়া গেল। কিন্তু কি? হরিশ বলিল, আবার কিন্তু করছো কেনে? পাঁজিটা একবার দেখবে না, দিনখান কেমন? তা বটে, ঠিক কথা। সকলে মুহূর্তে সায় দিয়া উঠিল। দেবু তিক্তস্বরে বলিল, আপনারা মানেন, কিন্তু রাজার কাজ তো পাঁজি মানে না। 10 দিন যদি ভালো দিনক্ষণ না থাকে? ঘোষাল উত্তেজিত স্বরে বলিল, ড্যাম ইয়োর পাঁজি, বোগাস সব। দেবু বলিল, মামলার দিন থাকলে যে মঘাতেও যেতে হয়। হরিশ একটু ভাবিয়া বলিল, তা ঠিক, রাজদারে পাঁজি পুঁথি নাই। দেবু বলিল, ভোর ভোর বেরিয়ে পড়লে 10টা নাগাদ ঠিক কোর্টের সময় গিয়েই পৌঁছানো যাবে। আপন আপন খাবার সকলে সঙ্গে নেবেন, চিড়ে গুড় যে যা পারেন, একটা দিন বই তো নয়। ঠিক এই সময় চণ্ডীমণ্ডপে আসিয়া উপস্থিত হইল গোমস্তা দাসজি, শ্রীহরি ঘোষ, ভূপাল নগদি এবং আরও কয়েকজন। তাহার মধ্যে একজন খোকন বৈরাগী। লোকটি এ অঞ্চলে রাজমিস্ত্রির কাজ করিয়া থাকে। দাসজি হাসিয়া বলিল, কি গো দেবু মাস্টারের পাঠশালায় সব আবার নতুন করে নাম লেখালেন নাকি? ব্যাপার কি সব? কে কি উত্তর দিত কে জানে, কিন্তু সে দায় হইতে সকলকে নিষ্কৃতি দিয়া হরেন ঘোষাল সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, উই আর গোয়িং টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কাল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাচ্ছি। সব ধান কাটা না হওয়া পর্যন্ত খানাপুরি স্টপড, বন্ধ রাখতে হবে। ভ্রু নাচাইয়া দাসজি প্রশ্ন করিল, ঘোষাল মশায়ের হাত কটা, 2টো না 4টে? এমন ভঙ্গিতে সে কথাগুলি বলিল যে ঘোষাল কিছুক্ষণের জন্য হতভম্ব হইয়া চুপ করিয়া গেল। তারপর সেই চিৎকার করিয়া উঠিল, ব্রাহ্মণকে তুমি এত বড় কথা বলো? দাসজি সে কথার উত্তর দিল না। শ্রীহরির হাতে একখানা খবরের কাগজ ছিল, সেখানা টানিয়া লইয়া বলিল, এই দেখো, বেশি লাফিও না। জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার। সেটেলমেন্টের কার্যে বাধা দেওয়ার অপরাধে জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হইয়াছেন। এই নাও, পড়ে দেখো। সে কাগজখানা মজলিসের মধ্যে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ঘোষালি কাগজখানা কুড়িয়া লইয়া হেডলাইনে চোখ বুলাইয়া বলিয়া উঠিল, মাই গড! পাংশু বিবর্ণ মুখে কাগজখানা দেবুর দিকে বাড়াইয়া দিল। দেবু কাগজখানা পড়িতে আরম্ভ করিল। শ্রীহরি বলিল, আমাকে তো আপনারা বাদ দিয়েই সব করছেন, তা করুন। আমি কিন্তু আপনাদের কথা না ভেবে পারি না। ওসব করতে যাবেন না।
পাথরের চেয়ে মাথা শক্ত নয়। তার চেয়ে চলুন বিকালবেলা সেটেলমেন্ট হাকিমের সঙ্গে দেখা করে আসি। দাসজি যাবেন, আমি যাব। মাতব্বর জন কয়েক আপনারাও চলুন। ভালো রকমের ডালিও একটা নিয়ে যাই। মাছ একটা ভালোই পড়েছে, বুঝলেন হরিশ খুড়ো, পাকি 12 বলিতে বলিতেই বোধ করি তাহার একটা কথা মনে পড়িয়া গেল। দাসজিকে বলিল, হ্যাঁ গো, সেই মানে মুরগির জন্য লোক পাঠানো হয়েছে তো। সবাই মিলে ধরে পেরে যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। আর ওই নারাজি দরখাস্ত করা, কি একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরবার করতে যাওয়া, ও একরকম সরকারের হুকুমের বিরোধিতা। তাতে আমাদের বিপদ বাড়বে বই কমবে না, নাকি গো? শ্রীহরি জিজ্ঞাসা করিল গোমস্তা দাসজিকে। দেবু কাগজখানা দাসজির হাতেই ফেরত দিল। তারপর মজলিসের দিকে পিছন ফিরিয়ে অখণ্ড মনোযোগের সহিত সে ছেলেদের পড়াইতে আরম্ভ করিল। সে ইহাদের জানে, ইহারই মধ্যে সব সংকল্প তাসের ঘরের মতো ভাঙিয়া পড়িয়াছে। সে উঠিয়া গিয়া ব্ল্যাকবোর্ডের উপর খড়ি দিয়া লিখিল, মুখে বলিতে লাগিল, 1 মণ দুধের দাম যদি 5 টাকা 10 আনা হয়। ওদিকে মজলিসে আবার পরামর্শের গুঞ্জনধ্বনি উঠিল। হরেন ঘোষালেরই চাপা গলা বেশ স্পষ্ট শোনা যাইতেছিল, ভেরি নাইস হবে, ভেরি গুড পরামর্শ। দাসজি এবার খোকন মিস্ত্রিকে বলিল, ধর দড়ি ধর, ভূপাল তুই ধর এদিকে। খোকন বৈরাগী খানিকটা বাবুই ঘাসের দড়ি হাতে অগ্রসর হইয়া আসিল। সর্বাগ্রে ভূমিষ্ঠ হইয়া দেবদেবীকে প্রণাম করিল। তারপর জোর হাতে বলিল, আরম্ভ করি তাহলে। দাসজি বলিল, দুগ্গা বলে তার আর কথা কি। শুনছেন গো হরিশমণ্ডল মশাই, ভবেশ পাল, চণ্ডীমণ্ডপ পাকা করে বাঁধানো হচ্ছে, আপনারাও একটা অনুমতি দেন। বাঁধানো হচ্ছে পাকা করে? সমস্ত মজলিস শুধু লোক অবাক হইয়া গেল। হ্যাঁ, একটা কুয়োও হচ্ছে ওই ষষ্ঠীতলায়। ঘোষ মশাই, মানে আমাদের শ্রীহরি ঘোষ, গ্রামের উপকারের জন্য এইসব করে দিচ্ছেন। শ্রীহরি নিজে হাত জোর করিয়া সবিনয়ে বলিল, অনুমতি দেন আপনারা সবাই। হরিশ বলিল, দীর্ঘজীবী হও বাবা, এই তো চাই। তা মা ষষ্ঠীকে আর ধুলোয় মাটিতে রাখছেন কেন? ষষ্ঠীতলাটিও বাঁধিয়ে দাও। শ্রীহরি বলিল, বেশ তো, তাও হোক। ষষ্ঠীতলা বলে খেয়ালই হয় নাই আমার। হরিশ মজলিসের দিকে চাহিয়া বলিল, তাহলে সেটেলমেন্টের সম্বন্ধে দাসজি যা বলছেন তা ঠিক হলো, বুঝলেন গো সব। দরখাস্ত লয়। শ্রীহরির খুড়া ভবেশ অকস্মাৎ ভ্রাতুষ্পুত্রের গৌরবে ভাবাবেগে প্রায় কাঁদিয়া ফেলিল। উঠিয়া আসিয়া শ্রীহরির মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিল, মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে বাবা। শ্রীহরি খুড়াকে প্রণাম করিল। ঘোষাল চুপি চুপি বলিল, হি উইল ডাই, চিরু এইবার নিশ্চয়ই মরবে। হঠাৎ এত বড় সাধু, এ তো ভালো লক্ষণ নয়। মতিভ্রম, দিস ইজ মতিভ্রম। মজলিস ভাঙিয়া গিয়াছে, সকলে বাড়ি চলিয়া গিয়াছে। ওদিকে জলখাবারের বেলা হইয়াছে। রোদ মন্দিরের চূড়া হইতে গা বাহিয়া আটচালার ফাঁকে ফাঁকে ঢুকিয়াছে। দেবু ছেলেদের ছুটি দিয়া বলিল, কাল থেকে আমার বাড়িতে পাঠশালা বসবে, বুঝেছ? সেইখানে যাবে সবাই। বাঁধানো হয়ে গেলে আবার এইখানেই বসবে তো পণ্ডিত মশাই? পাকা হলে বসবে বই কি। যাও, আজ ছুটি। সে উঠিল। উঠিতে গিয়া তাহার নজরে পড়িল বৃদ্ধ দ্বারকা চৌধুরী এতক্ষণে ঠুকঠুক করিয়া চণ্ডীমণ্ডপের উপরে উঠিতেছে। দেবু সম্ভাষণ করিয়া বলিল, চৌধুরী মশাই, এত বেলায়? হ্যাঁ, একটু বেলা হয়ে গেল, সকালে আসতে পারলাম না, দরখাস্তে সই করবার ডাক ছিল। দেবু হাসিয়া বলিল, কষ্টই সার হলো আপনার, দরখাস্ত করা হলো না। চৌধুরী হাসিয়া বলিল, পথে আসতে তা সব শুনলাম, সদরে যাবার পরামর্শ হয়েছিল তাও শুনলাম, আবার নতুন হুকুম শুনলাম বিকেলে আসতে হবে। তাই চলুন বিকেলে দেখা যাক কি হয়। আমি যাব না চৌধুরী মশাই। বৃদ্ধ দেবুর মুখের দিকে চাহিয়া বলিল, যা 5 জনে ভালো বোঝে করুক পণ্ডিত, আপনি মন খারাপ করবেন না। দেবু জোর করিয়া একটু হাসিল। চলুন পণ্ডিত, আপনার ওখানে একটু জল খাবো। আসুন আসুন। দেবু ব্যস্ত হইয়া অগ্রসর হইল। চলিতে চলিতে বৃদ্ধ বলিল, ও কিছু হবে না পণ্ডিত, একদিন আমারও ভালো দিন ছিল, আর তখন ডালি দেওয়ার তো হরির লুটের সামিল ছিল গো। আজকাল বরং একটু কম হয়েছে।
তা দেখেছি বিশেষ কিছু হয় না, তার চেয়ে বরং সবাই মিলে গিয়ে পড়লে কিছু হইতো এ কথা ভরসা করিয়া বলিতে পারিল না। দেবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এতটুকু সাহস নাই, মতিস্থির নাই, এরা মানুষ নয় চৌধুরী মশাই। সে আর আত্মসম্বরণ করিতে পারিল না। চোখ ফাটিয়া তাহার জল আসিল। চোখ মুছিয়া হাসিয়া সে আবার বলিল, জানেন, 5খানা গায়ের লোক যদি সদরে যেত, আমি বলতে পারি চৌধুরী মশাই, কাজ নিশ্চয়ই হতো। সাহেব নিশ্চয়ই কথা শুনত। প্রজার দুঃখ শুনবে না কেন? হাজরা সাহেব ম্যাজিস্ট্রেট আমাকে সেবার বলেছিলেন, আমার মনে আছে। বৃদ্ধ হাসিল। আপনি মিছে দুঃখ করছেন পণ্ডিত। দুঃখ একটু হয় বই কি। একটা গল্প বলবো, চলুন। জল খাইয়া কলার পেটোয় তামাক খাইতে খাইতে চৌধুরী বলিল, অনেক দিন আগে মহাগ্রামের ঠাকুরমশাইয়ের সঙ্গে গিয়েছিলাম প্রয়াগে কুম্ভ স্নান করতে। হরেক রকমের সন্ন্যাসী দেখে অবাক হয়ে গেলাম। নাগা সন্ন্যাসী দেখলাম, উলঙ্গ বসে রয়েছে সব। কেউ বুক পর্যন্ত বালিতে পুঁতে রয়েছে, কেউ ঊর্ধ্ববাহু, কেউ বসেছে লোহার কাঁটার আসনে, কেউ চারিদিকে অগ্নিকুণ্ড জেলে বসে রয়েছে। দেখে অবাক হয়ে গেলাম। বললাম, স্বর্গ এদের হাতের মুঠোয়। শুনে ঠাকুরমশাই বললেন, চৌধুরী, একটা গল্প বলি শোনো। তখন সত্যযুগের আরম্ভ, সবে মানুষের সৃষ্টি হয়েছে, সবাই তখন সাধু। সত্যযুগ তো, বনে কুটির বেঁধে সব থাকেন, ফলমূলে জীবন ধারণ চলে, ভগবানের নাম করেন আর পরমানন্দে দিন কাটে। মা লক্ষ্মী তখন বৈকুণ্ঠে, অন্নপূর্ণা কৈলাসে, মানে সোনা রূপা এমনকি অন্যেরও পর্যন্ত প্রচলন হয় নাই সংসারে। যাক, এইভাবে এক পুরুষ কেটে গেল। তখন অকাল মৃত্যু ছিল না, কাজেই 1000 বছর পরে একসঙ্গে এক পুরুষের মৃত্যুর সময় হয়ে এলো। মানুষেরা ঠিক করলেন, চলো আমরা সশরীরে স্বর্গে যাব। যেমন সংকল্প তেমনই কাজ। বেরিয়ে পড়ল সব। বদ্রিকাশ্রম পার হয়ে হিমালয়ের পথে পিঁপড়ের শাড়ির মতো মানুষ চলতে লাগলো। ওদিকে স্বর্গদ্বারে যে দাড়ি ছিল সে দেখতে পেলে কোটি কোটি মানুষ কলরব করতে করতে সেই দিকেই চলে আসছে। সে ভয়ে হন্তদন্ত হয়ে ছুটে গেল দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ, মহাবিপদ উপস্থিত। কিসের বিপদে? কোটি কোটি কারা স্বর্গের দিকে চলে আসছে পিঁপড়ের শাড়ির মতো, বোধহয় দৈত্য সৈন্য। দৈত্য সৈন্য? বলো কি? সঙ্গে সঙ্গে সাজ সাজ রব পড়ে গেল। এমন সময় এলেন দেবর্ষি নারদ। বললেন, দৈত্য নয় দেবরাজ, মানুষ। মানুষ? হ্যাঁ, মানুষ। তোমাদের অস্ত্রে তাহাদের কিছুই হবে না, কারণ পাপ তো তাহাদের দেহে নাই। সুতরাং দেব অস্ত্র অচল, দিব্যাস্ত্র ফুলের মালা হয়ে যাবে তাদের গায়ে থেকে। তবে উপায়? এত মানুষ যদি সশরীরে এখানে আসে তবে? ইন্দ্র আর কথা বলতে পারলেন না। সবাই হয়তো দাবি করবে এই সিংহাসন। শেষে বললেন, চলো নারায়ণের কাছে চলো। নারায়ণ শুনে হাসলেন, বললেন, আচ্ছা চলো দেখি। বলে প্রথমেই তিনি পাঠালেন মা অন্নপূর্ণাকে। অন্নপূর্ণা এসে পথে পুরী নির্মাণ করে ফেললেন। ভাণ্ডার পরিপূর্ণ করে রাখলেন এক অন্ন 50 ব্যঞ্জনে। তারপর মানুষের সেই দল সেখানে আসবা মাত্র তাদের বললেন, পথশ্রমে বড়ই ক্লান্ত তোমরা, আজকের মতো তোমরা আমার আতিথ্য গ্রহণ করো। মানুষেরা পরস্পরের মুখের দিকে চাইল। রান্নার সুগন্ধে সকলেই মোহিত হয়ে গেল। দলের কতক লোক কিন্তু মোহ কাটিয়ে বললেন, স্বর্গের পথে বিশ্রাম করতে নাই। তারা চলে গেল। যারা থাকলো তারা অন্ন ব্যঞ্জন খেয়ে পেট ফুলিয়ে সেইখানে শুয়ে পড়ল। বললে, মা, আমরা এইখানেই যদি থাকি রোজ এমনি খেতে দেবে তো? মা বললেন, নিশ্চয়। থেকে গেল তারা সেইখানে। যারা থামেনি তারা চলল এগিয়ে। নারায়ণ তখন পাঠিয়ে দিলেন লক্ষ্মীকে। লক্ষ্মীর পুরী সোনার পুরী, সোনার পথ, সোনার ঘাট, সোনার ধুলো পুরীতে। দেখে মানুষের চোখ ধেঁধে গেল। মা বললেন, এসব তোমাদের জন্যে বাবা, এসো এসো, পুরীতে প্রবেশ করো। একদল প্রবেশ করলে। পথে আরও এক পুরী তখন নির্মাণ হয়ে আছে। ফুলের বাগান চারিদিকে, কোকিল ডাকছে, ভুবন ভুলানো গান শোনা যাচ্ছে, আর এক অপূর্ব সুগন্ধ ভেসে আসছে। দরজায় দাঁড়িয়ে আছে অপ্সরার দল।
এক হাতে তাদের অপরূপ ফুলের মালা, আরেক হাতে সোনার পানপাত্র। তারা ডাকছে, আসুন, বিশ্রাম করুন, আমরা আপনাদের দাসী, সেবা করবার জন্য দাঁড়িয়ে আছি। আপনারা তৃষ্ণার্ত, এই পানীয় পান করুন। সে পানীয় হচ্ছে স্বর্গীয় সুরা। দলে দলে লোকে সেখানে ঢুকে পড়ল। নারায়ণ বললেন, দেখো তো ইন্দ্র, আর কেউ আসছে কি না? ইন্দ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, না। ভালো করে দেখো, একটা কি নড়ছে, বোধহয় একজন মানুষ। নারায়ণ বললেন, স্বর্গদ্বার খুলে রাখো, তুমি নিজে পারিজাতের মালা হাতে দাঁড়িয়ে থাকো, আমার মতো সসম্মান করে স্বর্গে নিয়ে এসো, ওর পায়ের ধুলোয় স্বর্গ পবিত্র হোক। হাসিয়া চৌধুরী বলিল, জানেন পণ্ডিত, গল্পটি শেষ করে ঠাকুরমশাই বলেছিলেন, চৌধুরী, এরপর কেউ গুরু হয়ে ভক্তের রসালো খাদ্যদ্রব্যে ভুলবে, কেউ মহন্ত হয়ে সোনা রূপো সম্পত্তি নিয়ে ভুলবে, কেউ শিবাদাসীর দল নিয়ে স্ত্রীলোকে আসক্ত হবে। স্বর্গে যাবে কোটি কোটির মধ্যে একজন। দুঃখ করবেন না পণ্ডিত, মানুষের ভুল ভ্রান্তি মতিভ্রম পদে পদে। এরা মানুষ নয় বলে দুঃখ করছেন? মানুষ হওয়া কি সোজা কথা? আচ্ছা, আমি উঠি তাহলে, ওই ডাক্তার আসছেন, উনি এসে পড়লে আবার খানিকক্ষণ দেরি হয়ে যাবে, আমি চলি। বৃদ্ধ তাড়াতাড়ি নামিয়া পড়িল। গল্পটি দেবুর বড় ভালো লাগিল। বিলুকে আজ গল্পটি বলিতে হইবে। আশ্চর্য বিলুর ক্ষমতা, একবার শুনিলে সে গল্পটি শিখিয়া লয়। ডাক্তার আসিয়া বিনা ভূমিকায় বলিল, শুনলাম সব। দেবু হাসিল, বলিল, তুমি সকাল থেকে কোথায় ছিলে হে? অনিরুদ্ধের বাড়ি। কামার বউয়ের আজ আবার ফিট হয়েছিল। আবার? হ্যাঁ, সে সাংঘাতিক ফিট। ঘরে মেয়ে নাই, ছেলে নাই, সে এক বিপদ। তবু দুর্গামুচিনি ছিল, তাই খানিক সাহায্য হলো। বউটার বোধহয় মির্কি রোগে দাঁড়িয়ে গেল। অনিরুদ্ধ তো বলছে অন্য রকম, মানুষে নাকি তুক করেছে। মানুষে তুক করেছে? হ্যাঁ, ছিঁড়েপালের নাম করছে। যাগ্গে, এদিকে রেজা হয়েছে, ভালো হয়েছে দেবু, পরে সব ঝুঁকি পড়তো তোমার আর আমার ঘাড়ে। জেএল ব্যানার্জির অ্যারেস্টের খবর জানো তো? হয়তো আমাদেরও অ্যারেস্ট করতো, আর সব শালা সুরসুর করে ঘরে ঢুকতো। আচ্ছা, আমি চলি, সকাল থেকে রোগী বসে আছে, ওষুধ দিতে হবে। ডাক্তার ব্যস্ত হইয়াই চলিয়া গেল। দেবু একটু হাসিল। ডাক্তারের এই ব্যস্ততার অর্ধেকটা সত্য, বাকিটা কৃত্রিম। রোগীদের জন্য জগনের দরদ অকৃত্রিম। চিকিৎসকের কর্তব্য সম্বন্ধে সে সত্যই সজাগ। শত্রু হোক, মিত্র হোক, সময় অসময় যখনই হোক, ডাকিলে সে বাহির হইয়া আসিবে, যত্ন করিয়া নিজে ঔষধি তৈয়ারি করিয়া দিবে। কিন্তু আজিকার ব্যস্ততাটা কিছু বেশি, একটু অস্বাভাবিক। জেএল ব্যানার্জির গ্রেপ্তারের সংবাদে ডাক্তার বেশ একটু ভয় পাইয়া গিয়াছে। আসলে সে আলোচনাটা এড়াইতে চাহিল। পণ্ডিত মশাই গো! বাড়ির ভিতর থেকে কে ডাকিল। পণ্ডিত পিছন ফিরিয়া দেখিল বিলু দাঁড়াইয়া হাসিতেছে, সেই ডাকিয়াছে। রাগের ভান করিয়া দেবু বলিল, দুষ্টু বালিকে, হাসিতেছ কেন? পড়া করিয়াছ? বিলু খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দেবু উঠিয়া আসিয়া বলিল, আজ ভারী সুন্দর একটা গল্প শুনেছি, তোমাকে বলবো, একবার শুনেই শিখতে হবে। বিলু বলিল, খোকার কাছে একবার বসো তুমি, কামার বউকে একবার আমি দেখে আসি। পরবর্তী পর্বে আমরা জানব পদ্মের অসুস্থতা কী কারণে বেড়ে চলেছে।